আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর অভিভাবকবৃন্দ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা তৃতীয় অধ্যায় চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি আছে সেগুলো নিয়ে আজকে সমাধান করব। অধ্যায় ৩ চার প্রক্রিয়া সম্মিলিত যে সমস্যাগুলি আছে সম্পর্কিত যে সমস্যাগুলি এগুলো আজ নিয়ে আমরা কথা বলবো। তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বন্ধনীর ব্যবহারের কিছু নিয়ম আছে। তো নিয়মগুলো কি কি? তো প্রথম বলছে বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে, এরপরে প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষ যোগ ও বিয়োগ করি। এরপরে বলেছে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরে আগে গণনা করতে হবে, প্রথমে প্রথম বন্ধনী, পরে এই দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনী কাজ করতে হবে। এই বন্ধনী ব্যবহারটুকু আমাদেরকে জানতে হবে। এরপরে যে অংশটুকু সমাধানগুলো আছে এগুলো খুবই সহজ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে কি হচ্ছে। তো আমরা সরাসরি একদম বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোতে চলে যাব। সেগুলো হচ্ছে ৩। তো ৩ অনুশীলনে দেখো এখানে বলা হচ্ছে ১ নম্বর হিসাব করো। তো প্রথমত যদি আমরা ১ নম্বরটা হিসাব করি, কথা ছিল বাম থেকে ডান দিকে যেতে হবে, তারপরে বলা ছিল ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এরপরে বলা ছিল যদি প্রথমত প্রথম বন্ধনীর ভিতরে যা থাকবে প্রথম বন্ধনী কাজটা আগে করতে হবে, দ্বিতীয় বন্ধনী কাজ আগে করতে হবে, তৃতীয় বন্ধনী কাজ আগে করতে হবে। তো দেখা যাক এখানে ১ নম্বরটা যখন করব তো প্রথম বন্ধনী কাজটা আগে করতে হবে। কেন? দেখো ৪২ থেকে ১৫ বাদ দিতে হবে। এখানে আছে ৫, এখানে ২, তাহলে ৫ আছে কত হলে ১২ হবে, তাহলে এখানে হচ্ছে ৭, হাতে থাকবে ১, ১ আর ১ হচ্ছে ২, ২ আছে কত হলে ৪ হবে ২, তাহলে আমরা কত পাইলাম ২৭। তাহলে আমাদের প্রথম বন্ধনী কাজ শেষ। এবার বাকি যা থাকবে তাই লিখে ফেলবে। এরপরে আসো ভাগের কাজ। দেখো তো এই ২৭কে ৯ দিয়ে ভাগ দেবে, তাহলে ৩ প্লাস ২ যোগ ২। হ্যাঁ, তাহলে দেখো ৩ আর ২ যোগ করলে কত হবে ৫। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে ১-এর যে হিসাব করতে বলছিল এটা আমরা করলাম। তো একইভাবে যদি আমরা একটু দেখি ৩ নম্বরটা, প্রথমত অঙ্কটা আমি উঠাই নিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো তো প্রথমত কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ শেষ করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে? ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এই যে এইখানে। তাহলে এই কাজটাকে শেষ করতে হবে, তাই না? তাহলে এই কাজটা শেষ করার জন্য কি করতে হবে, তার এর ভিতরে আবার কি করতে হবে, পর্যায়ক্রমে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো দেখো আগে গুণের কাজ, তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ৮ আর ৮ গুণ করলে হবে ৬৪, বিয়োগ ৭ আর ৯ গুণ করলে হবে ৭ ৯ ৬৩, ওকে, গুণ ৪০ বিয়োগ ৬ যা ছিল তাই রেখে দিলাম ১৭। তাহলে দেখো ছোট্ট বন্ধুরা ৬৪ থেকে ৬৩ বাদ দেব, তাহলে ১ থাকবে, তখন তার ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাই না? সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট আউট। এরপর থাকবে ৪০ বিয়োগ ৬ সেকেন্ড ব্র্যাকেট ভাগ ১৭। তাহলে এখন একটু খেয়াল করো, ৪০-এর সাথে যদি আমি ১ গুণ করি তাহলে কত হবে, ৪০ই হবে। হ্যাঁ, বিয়োগ ৬, কারণ এখন কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তাই আমি সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করলাম। দেখো এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট ছিল, তাই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করা হলো। এবার সেকেন্ড ব্র্যাকেট দেব, ভাগ ১৭। এখন দেখো তো ৪০ থেকে ৬ বাদ দিলে কত হবে ৩৪, ভাগ কত আছে ১৭। এখন কি করতে হবে, ৩৪কে ১৭ দিয়ে ভাগ দিতে হবে, কত হবে ২। তাহলে আমরা উত্তর কত পাইলাম ২। ওকে, তাহলে দেখো আমরা এটাও করলাম সমাধান। এখন আমরা আরেকটু বড়র দিকে যদি যাই, দেখি যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, সেগুলো যাবো। সেটা হচ্ছে ৫ নম্বরটা। হ্যাঁ, ৫ নম্বরটা কিভাবে করবো দেখো ছোট্ট বন্ধুরা। দেখো আমরা ৫ নম্বর অঙ্কটি তুলছি। ৫ নম্বর অঙ্ক এখানে যে অঙ্ক যেভাবে ছিল সেভাবে তুললাম। তো এখন ৫ নম্বর অঙ্কটি যখন করতে যাব তখন আমাদেরকে খেয়াল করতে হবে কোথায় ফার্স্ট ব্র্যাকেট আগে আছে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিতে হবে। আছে তাই সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যা আছে তাই রাখলাম। ৪ গুণ দেখো ২৮ ভাগ ৭ যোগ ১, তার মানে এইটুকু দেখো ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এইখানে আছে আর এইখানে আছে। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কাজ করতে হবে কি, ভাগের কাজ আগে করতে হবে।
28 কে এখন কি করব 7 দিয়ে ভাগ দিব, তাহলে কত আসবে 4 আসবে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট 4, এরপরে যোগ 1, এরপরে বিয়োগ 3, তারপরে এরপরে কি আসছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বিয়োগ। দেখো এখানে কিসের কাজ হবে, আগে গুণের কাজ হবে, তাহলে কি হবে 5 7 35 বিয়োগ এখানে হচ্ছে 29, এরপরে দেখো ভাগ 3, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, ভাগ 3। ওকে, এখন কি করতে হবে, দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয় নাই, তাই না, রয়ে গেল। এইখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ রয়ে গেছে, এইখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ রয়ে গেছে, তাহলে এখন আসো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেট 4 গুণন 4 আর কে 5, আর ফার্স্ট ব্র্যাকেট রইল না, এরপরে বিয়োগ 3, এরপরে সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ। দেখো এই ক্ষেত্রে 35 থেকে 29 বাদ দিবে, 35 থেকে 29 বাদ দিবে, তাহলে কত থাকবে 6। ওকে, আচ্ছা, এরপরে ভাগ কত আছে 3, এরপরে দেখো এই সেকেন্ড ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট, ভাগ 3। ওকে, এখন কি কাজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, তার মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে আর এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আবার চিহ্নের অগ্রাধিকার দিতে হবে, ভাগের কাজ আগে, গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তো এখন দেখতে হবে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, গুণের কাজ, তাহলে গুণের কাজটা আগে করে নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট 4 আর 5 গুণ করলে হবে 20, আর পরে 3, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো 6 কে ভাগ 3, তার মানে কত থাকবে 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই ভাগ থার্ড ব্র্যাকেট ভাগ 3। এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনো এখানে রয়ে গেছে, তাহলে আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা শেষ করে নিব, তাই না। তাহলে 20 থেকে 3 বাদ দিলে হবে 17 বিয়োগ 2, এই থার্ড ব্র্যাকেট ভাগ 3। তাহলে দেখো তো 17 থেকে 2 বাদ দিলে হবে 15 ভাগ 3, 15 কে 3 দিয়ে ভাগ দাও 5, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এখন আমরা তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা, এখানে দেখো বইয়ে একটু লেখাগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে। বলা হয়েছে 12টি প্লেট, এবং আমি বই দেখে বলছি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? তাহলে দেখো তো এখানে অঙ্কটাকে আমরা কিভাবে করব, তাই না। নাম্বার 2, 12টি প্লেট 20টি কাপের মূল্য দেওয়া আছে 3,920 টাকা। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য ছিল 3,920 টাকা। ওকে বন্ধুরা, তাহলে দেখো তো এখানে আবার দেওয়া হয়েছে একটি কাপের মূল্য 145 টাকা। তাহলে আমরা লিখব একটি কাপের মূল্য 145 টাকা। এটা হচ্ছে একটা কাপের মূল্য। আচ্ছা, একটা কাপের মূল্য হচ্ছে 145 টাকা, তাহলে দেখো তো এখানে কয়টা কাপ ছিল, 20টা কাপ ছিল। তাহলে এখন কি আমরা 20টা কাপের মূল্য বের করতে পারবো না? তাহলে 20টি কাপের মূল্য কি করবে, 145-এর সাথে 20 গুণ দেবে, তাই না। তাহলে 145-এর সাথে 20 গুণ দিয়ে এটা বের করতে হবে। তাহলে তোমরা এখানে রাফ করবে, রাফ কিভাবে করবে, 145 গুণ 20, তাহলে শূন্যকে সবকিছু গুণ করলে এটা শূন্যই হবে, এক ঘর কাটা দিব, 2 দিয়ে গুণ করলে 5, আর 2 গুণ করলে 10, হাতে 1 রয়ে গেল, তাই না। 4 2 8, আর 1 9, 2 1 2। তাহলে এখন আমরা যোগ করে নিব, তো তাহলে 0 এখানে হবে 0 9, আর এখানে হবে 2। তাহলে ছোট্ট বন্ধুরা দেখো তো আমরা 20টি কাপের মূল্য কত পাইলাম, 2900 টাকা, তার মানে 2,900 টাকা। এখন দেখো তো এই যে 12টা প্লেট আর 20টি কাপ মিলে কত ছিল, 3,920 টাকা। তো সেইখান থেকে যদি আমি 20টি কাপের মূল্য বাদ দেই, তাহলে কি পাবো, 12টি প্লেটের মূল্য, তাই না। তাহলে আমরা এখানে লিখব, দেখো 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য, কাপের মূল্য কত ছিল, 3,920 টাকা, তাই না। এর ভিতর থেকে কি করতে হবে, 20টি কাপের মূল্য বাদ দিতে হবে। তাহলে এখানে লিখবে 20টি
কাপের মূল্য, তাহলে কত টাকা? 2900 টাকা। এখন দেখো তো, যদি আমি বিয়োগ করি, এই যে 20টি কাপের মূল্য যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমি কি পাবো? বিয়োগ করব। 20টি কাপের মূল্য বাদ দিলে কি থাকবে? 12টি প্লেটের মূল্য। তাহলে আমরা লিখব 12টি প্লেটের মূল্য, প্লেটের মূল্য। তাহলে দেখো তো বন্ধুরা, আমরা যদি বিয়োগ করি, এই 0 0 মিলে গেল 0, উপরে 2 নিচে 0, তাহলে 2, উপরে 9 নিচে 9 মিলে গেল 0, উপরে 3 নিচে 2, তাহলে 1। তাহলে কত টাকা থাকলো? 1020 টাকা। এই 1020 টাকা কি বলতো? 12টা প্লেটের মূল্য। এখন বন্ধুরা দেখো, বইয়ে চাওয়া হয়েছে একটি প্লেটের মূল্য কত, তাহলে 12টা প্লেটের মূল্য যদি 1020 টাকা হয়, তাহলে একটি প্লেটের মূল্য কি? অতএব একটি প্লেটের মূল্য, তাহলে আমরা কি করব বলতো? 1020কে 12 দিয়ে ভাগ দেব, তাই না? তাহলে আমরা রাফ করে বের করতে হবে, 1020কে 12 দিয়ে ভাগ করে রাফ করে বের করতে হবে। তাহলে রাফ করব কিভাবে? দেখো, 1020 ভাগ 12, ওকে। তাহলে এটা যদি ভাগ দেই, তাহলে আমরা কত পাবো? তাহলে দেখো, 12 দিয়ে 8 বার দাও, 8 12 96, ওকে। এখানে দেখো, নিচে হলো 6, উপরে হলো 12, তাহলে উপরেটাকে 12 ধরবো, নিচে 6 আছে, তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6 হাতে 1, 9 এর 1-এ 10 মিলে গেল, তখন আর বসাইতে হবে না। এবার এই যে 0 যেটা ছিল সেটা এখানে বসাই দিলাম। এবার দেখো 5 বার, 5 12 60, তাহলে আমাদের পাইলাম কত? 85। তাহলে বন্ধুরা এখানে আমরা কত টাকা লিখবো? 85 টাকা, তাই না বন্ধুরা? তাহলে একটি প্লেটের মূল্য আমরা কত পাইলাম? 85 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর অঙ্কটি করলাম খুব সহজে। 3 নম্বর অঙ্কটি দেখবো। দেখো 3 নম্বর অঙ্কে বলছে একটি মুদির দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী কত টাকা? 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? তার মানে দেখবে, আমরা একটু রাফ আলোচনা করি, হ্যাঁ, রাফ মনে করানোর জন্য অঙ্ক করছি। তাহলে দেখো তো, তুমি কি করেছো? একটি খাতা কিনেছো। তাহলে আমরা যদি একটু দেখি, খাতার দাম হচ্ছে 18 টাকা, খাতার দাম হচ্ছে 18 টাকা, একটা খাতার দাম 18 টাকা, আর পেন্সিল 8 টাকা। এই দেখো পেন্সিল, এটার দাম হচ্ছে 8 টাকা। আমরা একটু রাফ আলোচনা করছি। জ্যামিতিক ত্রিকোণী, ত্রিকোণী চিনো? যে এই রকম যে একটা ত্রিকোণী থাকে, দেখবে তোমরা এই রকম, হ্যাঁ, এটাকে ত্রিকোণী বলি। 3 কোণ বিশিষ্ট একটা চাঁদা, হ্যাঁ, এটাকে ত্রিকোণী বলে। এটা হচ্ছে ত্রিকোণী, ওকে। এই যে ত্রিকোণী, এই ত্রিকোণীটার দাম হচ্ছে 25 টাকা। দাম কত? 25 টাকা। এখন খেয়াল করো, তুমি খাতা কয়টা কিনেছো? 4টা, তাহলে এটার সাথে 4 গুণ দিয়ে তোমার টাকা বের করতে হবে। পেন্সিল কয়টা কিনেছো? 8টা, তাহলে এটার সাথে 8 গুণ দিয়ে টাকা বের করতে হবে। জ্যামিতিক ত্রিকোণী কয়টা কিনছো? 2টা, তাহলে 2 গুণ দিয়ে বের করতে হবে, তাই না? তাহলে দেখো, আমরা রাফ করে কিন্তু মোটামুটি অঙ্কটার সম্পর্কে একটু ধারণা নিলাম, তাই না বন্ধুরা? তো এখন আসে আমরা মূল অঙ্কটা করব। তাহলে একটি খাতার দাম 18 টাকা, তাহলে 4টি খাতার দাম কত? তাহলে লিখে ফেলো, একটি খাতার দাম 18 টাকা। তাহলে লিখব 4টি খাতার দাম 18 ইন্টু 4, 18 গুণন 4, তাহলে দেখা গেল 72 টাকা, তাই না? ওকে, তাহলে যেহেতু 4টা খাতা কিনছিলাম, এরপরে দেখো একটি পেন্সিল 8 টাকা, তা আমরা কয়টা পেন্সিল কিনেছিলাম? 8টা পেন্সিল, ওকে। তাহলে আমরা সরাসরি একটু লিখে দিই, হ্যাঁ, 8টি পেন্সিলের দাম, পেন্সিলের দাম তোমরা তো বুঝে গেছো, তাই না? 8 টাকা করে 8টা, তাই আমি এভাবে লিখলাম। 8 8 গুণ করলে কত হয়? 64 টাকা, ওকে। এরপরে দেখো কয়টা ত্রিকোণী কিনেছি? ত্রিকোণী কিনেছি 2টা, তাহলে অতএব 2টি
ত্রিকোণী। দাম, একটার দাম 25 টাকা, তাহলে দুইটার দাম কত হবে? 2 দিয়ে গুণ দিলাম, তাহলে কত টাকা হলো? 50 টাকা। এখন দেখো তো মোট কত টাকার তাহলে আমরা খরচ করলাম, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব? মোট খরচ। মোট খরচ কিভাবে? সবগুলো যোগ করে দিব। 72 টাকা, পেন্সিল 64 টাকা, ত্রিকোণী 50 টাকা, এগুলো আমরা খরচ করলাম, তাই না? আচ্ছা, তাহলে এখন যোগ করো 0 4 2, তাহলে কত হবে? 6। এরপরে দেখো 5 আর 6 11, 11-র সাথে 18, তাহলে কত টাকা খরচ করেছ? 186 টাকা। এখন তাহলে আমরা দোকানিকে দিয়েছি কত? 500 টাকা। আচ্ছা, ফেরত পাবো তাহলে কত? এখানে লেখো দোকানিকে দেওয়া হলো, দোকানিকে দেওয়া হয়েছে 500 টাকা। তাহলে এখানে লিখব ফেরত, তাহলে কত? 500 থেকে 186 আমাদেরকে বাদ দিতে হবে, মানে যে টাকাটা খরচ হলো এ টাকাটা উনি কেটে নেবে। নেওয়ার পরে তাহলে তুমি এখানে রাফ করবে, তাই না? তুমি যদি এইভাবে না করতে পারো তাহলে লিখবে 500 বিয়োগ 186। তাহলে দেখো উপরে 10 নিচে 6, তাহলে বাদ দিলে কত থাকবে? 4, হাতে 1, 1 আর এটার সাথে যোগ হবে 8, কত হলো? 9, 9 আছে কত হলো? 10 হবে 1। এরপরে দেখো 1 আর 1 2, 2 আছে কত হলে? 5 হবে 3। তাহলে দেখো তো কত টাকা ফেরত পাইলাম? 314 টাকা। তাহলে আমাদের লিখতে হবে কত? 314 টাকা। এই টাকাটা কি করবে বলো তো? দোকানদার ফেরত দেবে, তাই না? তাহলে উত্তর কত লিখব? উত্তর 314 টাকা। তাহলে 3 নম্বর অঙ্ক আমরা বুঝে গেলাম। নম্বর অঙ্ক 4 নম্বর অঙ্কে বলা হয়েছে জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, কত কেজি চাল বন্ধুরা? 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল, 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? এটা খুবই সহজ। তাহলে কি দেখো, সয়াবিন তেলের কিন্তু দাম দেওয়া হয়েছে। হ্যাঁ, সয়াবিন তেলের দাম আমরা আরেকটু রাফ করে আলোচনা করি। দেখো কি কি হচ্ছে। সয়াবিন তেলের দাম কিন্তু 265 টাকা, আর মাছ কিনছে 588 টাকা, আর চাল কিনেছে কত? 40 কেজি চাল, কত টাকা করে? 38 টাকা করে। দেখো তো আমরা এটা বের করে এখানে যা রেজাল্ট হবে বসায় দিয়ে যোগ করে দিব, তাহলে কি আমাদের বাজার কত সেটা বেরিয়ে গেল। এরপরে কত টাকা ছিল? 3000 টাকা। সেটা থেকে এখন আমরা বাদ দিয়ে দিব কত খরচ হলো সেটা, তাই না? আসো আমরা অঙ্কে চলে যাচ্ছি। চালের দাম কত টাকা? 38 টাকা। তাহলে দেখো তো জাহিদুল সাহেব কত কেজি চাল কিনেছিল? 40 কেজি চালের দাম। তাহলে 38-এর সাথে 40 গুণ হবে, বা 40-এর সাথে 38 গুণ হবে, একই কথাই। তাহলে আমরা এটাকে কি করব? রাফ করে আমাকে বের করতে হবে, তাই না? রাফ। তাহলে দেখো 40 গুণন 38, বন্ধুরা গুণের সময় উপরে নিচে কোনটা আগে দিলেও সমস্যা নেই। হ্যাঁ, 8 আর 0 গুণ করলে হবে 0, 8 আর 4 গুণ করলে হবে 32, এক ঘর কাটা বা 0। এবার 3 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 3 4-এ 12। তাহলে এখন আমাদের কি করতে হবে? যোগ। তাহলে এই যে 0 2 3 আর 2 5 1, তাহলে দেখো তো কত পাইলাম? 1520 টাকা। তাহলে দেখো তো জাহিদুল সাহেব কত টাকার চাল কিনেছে? 1520 টাকা। ওকে, তাহলে আমরা লিখতে পারি না যে আসলে মোট কত কি কি খরচ করেছে। তাহলে আমরা লিখব চাল কিনলেন কত টাকার? 1520 টাকা। তারপরে কি? সয়াবিন তেল কিনলেন। ওকে, এখানে আমরা ডট ডট দিলেই হবে বন্ধুরা। তাহলে সয়াবিন তেল কিনলে কত টাকার? এখানে সমান সমান
সয়াবিন তেল হচ্ছে 265 টাকা, 265 টাকা। এরপরে দেখো মাছ, বাজার থেকে মাছ কিনলেন, হ্যাঁ মাছ কিনলেন কত টাকার? 588 টাকা। এখন কি করতে হবে? সবগুলো যোগ করে দিতে হবে। 8 5 কত হবে? 13। এখানে টাকা ছিল, টাকা লিখি। 8 5 13, এইটা এটা আর এটা, হ্যাঁ। এরপরে দেখো 6 আর 2 13 দেওয়ার পর হাতে 1 কিন্তু রয়ে গেল, হ্যাঁ। 6 আর 2 8, 8 আর 8 কত হচ্ছে? 16, 16 আর হাতে 1 17। এবার আবার হাতে 1 রইল। 5 আর 2 7, 7 5 12, 12 আর 1 13, হাতে 1 1 আর 1 2। তাহলে আমি কি লিখবো এখানে? দেখো তো, মোট খরচ, মোট খরচ, ওকে, করলেন কত টাকা? মোট খরচ করলেন 2373 টাকা। এই যে 2373 টাকা যে খরচ হলো, এখন বলো তো জাহিদুল সাহেব দোকানিকে কত টাকা দিয়েছিল? 3000 টাকা। তাহলে এখন ফেরত কত পাবে? তা আমরা লিখব ফেরত পাবে, তাহলে 3000 থেকে আমাদেরকে কি করতে হবে? 2373 টাকা, যে টাকাটা খরচ করেছে সেটা বিয়োগ দিতে হবে। তাহলে দেখো আমরা একটু রাফ করে নেই, হ্যাঁ। তাহলে দেখো কি করব? 3000 বিয়োগ 2373, তাহলে আমরা বিয়োগ করব। উপরে 0 নিচে 3, তাহলে 7 থাকবে, কারণ উপরে 10 ধরতে হবে। 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে? 2, হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 10 হবে? বলো তো 6, হাতে 1, এই 1 আর 1 1 আর 2 3, 3 3 মিলে গেলে 0, তারা লাগবে না। তাহলে দেখো তো কত টাকা ফেরত পাবে? 627 টাকা। তাহলে দেখো 627 টাকা। এই টাকাটা কি হবে? জাহিদুল সাহেব ফেরত পাবে এবং দোকানি তাকে এই টাকাটা ফেরত দেবে। তাহলে উত্তর কত হলো? 627 টাকা। দেখো 5 নম্বরটা বলা হয়েছে দুটি গরু 3টি ছাগলের মূল্য হচ্ছে 45,080 টাকা, একটি ছাগলের মূল্য হচ্ছে 4,560 টাকা, একটি গরুর মূল্য কত, তাই না? তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করবে, এখানে একটু দেখে নিতে হবে। দেখো দুটি গরু আর 3টি ছাগল, আমরা প্রথম যে অঙ্কটা করলাম অনেকটা এটার মতোই। দেখো প্রথম একটা অঙ্ক করলাম, সেটা হচ্ছে এই যে 2 নম্বর অঙ্ক, যেমন 12টি প্লেট আর 20টি কাপের মূল্য দেওয়া আছে, এখানে আবার একটি কাপের মূল্য আলাদা করছে। ঠিক সেম ভাবেই যে এখানে 2টি গরু আর 3টি ছাগলের মূল্য একত্রে দিয়েছে, দেওয়ার পর আবার একটি ছাগলের মূল্য বাইরে দিয়েছে, তাই না? এখন গরুর মূল্য কত? একটা গরুর মূল্য, যেমন এখানে একটি প্লেটের মূল্য চাওয়া হয়েছিল, অনেকটি এইরকম ভাবেই। তো আসো 5 নম্বর অঙ্কটি কিভাবে করতে হয়। তাহলে দেখো এখানে আমরা লিখব যে একটি ছাগলের মূল্য, 5 নম্বর অঙ্কে একটি ছাগলের মূল্য দেওয়া ছিল হচ্ছে 4,560 টাকা, 4,560 টাকা, ওকে। তাহলে দেখো তো ছাগল কয়টা ছিল? 3টি। তাহলে এখন 3টি ছাগলের মূল্য কি হবে? গুণ হবে 4,560 গুণন 3 টাকা। তাহলে আমরা এখন কি করব? এদিকে রাফ করে নেব, তাই না? তাহলে দেখো 4,560 ইন্টু 3, তাহলে 3 0 0, 3 6 18, 8 হাতে 1, 3 5 15 আর 1 16, 3 4 12 আর 1 13, তাহলে দেখলাম কত? 13,680 টাকা। তাহলে এখন আমরা লিখবো বন্ধুরা এখানে 13,680 টাকা। দেখো তো এই যে 13,680 টাকা কি? 3টি ছাগলের মূল্য। আর এখন আসলে একত্রে আমরা যদি একটু দেখি, 2টি গরু আর 3টে ছাগলের মূল্য একত্রে দেওয়া ছিল 45,080 টাকা। তো তার মধ্যে 3টি ছাগলের মূল্য তো আমরা জেনে গেছি, তাহলে 3টি ছাগলের মধ্যে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখন লিখবো কি? দেখো 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য। তাহলে দেখো 2টি গরু আর 3টি ছাগলের মূল্য একত্রে ছিল হচ্ছে 45,080 টাকা। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা 3টি ছাগলের মূল্য বাদ দিয়ে দেই, হ্যাঁ। আমার মনে হয় কথাই লিখলেই ভালো হয়, হ্যাঁ, যেহেতু। তাহলে আমরা লিখে ফেলি, দেখো 3টি ছাগলের
মূল্য। তাহলে দেখো তো 3টি ছাগলের মূল্য কত পেয়েছিলাম? 13,680 টাকা। ওকে, তাহলে আমরা এখন কি করব? বিয়োগ করে দেব। এখন এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে বিয়োগ করলে দেখো এই 0 0 মিলে গেল 0, 8 8 মিলে গেল 0, 6 আর উপরে 0, তাহলে 10, 4 হবে, 4 হলে 10 হবে, 3 আর 1 4, হাতে কত থাকবে? 3 আর 1 4, উপরে হচ্ছে 5, তাহলে এখানে 1 হবে। এখানে দেখো তো 1 আর উপরে 4, তাহলে কত থাকবে? 3। তাহলে দেখলাম 31,400 টাকা। এটা কি বলতো? 31,400 টাকা হচ্ছে এই যে দুটি গরুর মূল্য। তাহলে আমরা লিখব দুইটি গরুর মূল্য। দুইটি গরুর মূল্য হচ্ছে কত? 31,400 টাকা। বন্ধুরা, প্রশ্নে বলা হয়েছিল যে একটি গরুর মূল্য কত। তাহলে আমরা বের করব একটি গরুর মূল্য। তাহলে দেখো তো দুইটা গরুর মূল্য যদি হয় 31,400 টাকা, তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ দেব, তাহলেই কি পাবো? একটা গরুর মূল্য পাবো, তাই না? তো এটা আমাদেরকে ভাগ করে দেখাই দিতে হবে। ওকে, তাহলে দেখো এখানে রাফ করে নাও 31,400 টাকা ভাগ 2। ওকে, তাহলে আমি 2 দিয়ে যদি ভাগ দেই, প্রথমে যদি আমি 2 ঘর নেই, 1 ঘর নিলেও হবে, আমি এইভাবেও করতে পারি। 2 1 2, দেখো এখানে 1 থাকে, এখানে 1, 5 নাও, 5 2 10, এখানে 1 থাকে, এইবার এইটা নামবে। এবার দেখো এবার কত হবে? 7 7 2 14। এবার দেখো এই যে 2 0 ছিল, এখানে আমরা বসাই দেব। তাহলে কত পেলাম? 15,700 টাকা। তাহলে দেখো তো বন্ধুরা, একটা গরুর মূল্য কত? 15,700 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখব? 15,700 টাকা। ঠিক আছে বন্ধুরা, 6 নম্বর অঙ্কটি দেখো। তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল। মোট মূল্য 3 জনে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কে কত টাকা দিল? তাহলে একটু খেয়াল করো, কলা কিনেছে 6টা। তাহলে দেখো তো চিত্র অনুযায়ী বলেছে, তাহলে একটি কলার দাম কত? 10 টাকা। একটি কমলার দাম কত? 12 টাকা। একটি আমের দাম কত? 25 টাকা, তাই না? তাহলে এখন আসো, 3 জনে দোকানে গেছে। কে কে? তারিক, জসিম, হালিম। 6টি কলা। এখন আসো 6টি কলা। তাহলে 6টি কলার মূল্য কত হচ্ছে? 6টি কলার দাম, এটা একদম সহজ, দেখো 10 গুণন 6, তাহলে কত হবে? 6 10 60 টাকা। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি বলেছে? 12 টাকা হচ্ছে একটা কমলার দাম। তাহলে কয়টা কমলা কিনেছে? 3টা। তাহলে লিখব 3টি কমলার দাম। তাহলে 3টি কমলার দাম কত? 12 গুণন 3, তাহলে কত হচ্ছে? 3 12 36। ওকে, এরপরে কি করেছে? 9টি আম কিনলো। তাহলে আমরা লিখব 9টি আমের দাম। আমের দাম তাহলে 25 গুণন 9। দেখো 9 5 গুণ করলে 5 9 45 5। ওকে, 45 5 হাতে 4, 9 2 18 আর 4 22। তাহলে দেখো তো মোট খরচ কত? তাহলে মোট খরচ আমরা যোগ করে নিব। দেখো 225, তারপরে 36, তারপরে 60। দেখো 5 আর 6 11। এখানে তোমরা কিন্তু টাকার অঙ্কগুলো লিখে ফেলবে। ওকে, টাকা 5 আর 6 11, হাতে 1, 6 আর 3 9, 9 2 11 আর 1 12, 2 আর 1 3। তাহলে কত টাকা তারা খরচ করেছে? 321 টাকা। দেখো তো কতজন ছিল? 3 জন।
দেখে বলা হয়েছে প্রত্যেকে কত টাকা করে দিবে, সমান ভাগে ভাগ করে দিবে। তাহলে আমরা লিখব 3 জনে সমানভাবে দিল, 3 জনে সমান ভাবে দিল। খুব সহজে আমরা করব 321 কে 3 দিয়ে ভাগ দেব, তাই না? তাহলে দেখো এখানে রাফ করে আমরা একটু বের করতে পারি। তাহলে 321 এখানে একটু রাফ করি, কত 3 দিয়ে ভাগ দেবে। এখন আমরা 3 তো এই যে দেখো এখানে আমরা নেই 32 এর ঘরে, 3 তো 1 এর ঘরে যাবে কিন্তু 2 উজ্জ্ব থাকছে, এরপর জন্য 10 দিব, 3 10 30, তাহলে 2 1 3 সাথে 21। তাহলে দেখো তো বন্ধুরা কত টাকা করে হয়েছে, 107 টাকা করে। তার মানে সবাই 107 টাকা করে দিল। ওকে, দেখছো অঙ্কটা খুবই সহজ। হ্যাঁ, তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটিও হয়ে গেল। আমরা এখন 7 নম্বর অঙ্কটি দেখব। 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে জালাল সাহেবের মাসিক বেতন হচ্ছে 8,765 টাকা। তিনি প্রতি মাসে 3225 টাকা বাড়ি ভাড়া এবং 4850 টাকা অন্যান্য জিনিস ক্রয় করে। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে রাখে। তিনি 8 মাসে কত টাকা জমা? এখানে হচ্ছে 3225 টাকা, মানে আমরা কি করব, আগে খরচটাকে আলাদা করব। হ্যাঁ, এরপরে অন্যান্য খরচ কত, 4850 টাকা। অন্যান্য খরচ কত ছিল, 4850 টাকা। তাহলে আমাদের কি কি করে নিতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে আমরা লিখব মোট খরচ, তাহলে কি করতে হবে, যোগ করে নিতে হবে। হ্যাঁ, 5 আর 2 যোগ করলে 7, 8 আর 2 যোগ করলে 10, 4 3 7 8। তাহলে দেখলাম বন্ধুরা মোট খরচ কত, 8075 টাকা। এটা হচ্ছে তার মোট খরচ। এরপরে দেখতে হবে যে মাসিক বেতন কার, জালাল সাহেবের মাসিক বেতন। এখন লিখলাম জালাল সাহেবের মাসিক বেতন। তাহলে মাসিক বেতন হচ্ছে, মাসিক বেতন কত টাকা, 8765 টাকা। 8765 টাকা, এই টাকাটা হচ্ছে তিনি প্রতি মাসে পান, তাই না? এবার দেখব যে খরচ যেগুলো হচ্ছে সেটা বাদ দিতে হবে, তাই না? এবার খরচ, মোট খরচ হচ্ছে যদি আমি বাদ দেই 8075 টাকা, এটা হচ্ছে তার খরচ। তাহলে এখন আমাকে বাদ দিয়ে দেখতে হবে, তাই না? এই বাদ দিলে কি পাবো বলতো, অবশিষ্ট টাকা। তাহলে অবশিষ্ট কত থাকে, দেখো উপরে 5 নিচে 5 মিলে গেল 0, উপরে 6 নিচে 7, তার মানে উপরে 16 ধরতে হবে, নিচে 7, তাহলে 9, হাতে 1। ওকে, তাহলে এখানে যদি হাতে 1 হয়, অবশিষ্ট টাকা থাকলো কত, যে 690 টাকা। এই টাকাটা হচ্ছে তার অবশিষ্ট টাকা। তাহলে দেখো তো এই অবশিষ্ট টাকা বলা হয়েছিল তিনি অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে এই যে 690 টাকা তিনি কি করেন, প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন। তাহলে আমরা লিখব প্রতি মাসে জমা করেন, প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন 690 টাকা। প্রশ্নে চাওয়া হয়েছিল তিনি 8 মাসে কত টাকা জমা করবেন। তাহলে অতএব 8 মাসে জমা করবেন। তাহলে দেখো তো 1 মাসে যদি 690 টাকা করে তাহলে কি করতে হবে, 690 এর সাথে 8 গুণ দিতে হবে। ওকে, তাহলে 8 গুণ দিয়ে আমরা লিখব। তাহলে এখানে আমরা একটু রাফ করে নিব। দেখো 690 গুণন 8, এটা 0, 8 আর 9 72, তাহলে হবে হচ্ছে 7, 2 নিলাম, 6 8 48। ওকে, তাহলে 48 আর সাথে হচ্ছে দেখো 55। তাহলে আমরা কত পাইলাম, 5520 টাকা। এই টাকাটা তিনি 8 মাসে ব্যাংকে জমা করবেন। ওকে বন্ধুরা, তাহলে ছোট্ট বন্ধুরা দেখো আমরা এটা খুব সহজেই করে ফেললাম। এবার 8 নম্বর অঙ্কটি দেখো, ফরিদা এবং ফাতেমার বেতন 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকে বেতন কত? এই অঙ্কগুলো অনেক বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, এরপরে
তো দেখো, তাহলে দেখো 8 নম্বর অঙ্কে এখানে ফরিদা ও ফাতেমা বেতন একত্রে আমরা লিখে ফেলি। কত ছিল? ফরিদা ও ফাতেমা, ওকে, বেতন একত্রে 19,000, এখানে ছিল 950 টাকা। তাহলে দেখো তো এখানে বলা হয়েছিল ফরিদা অপেক্ষা ফাতেমা 2450 টাকা বেশি পায়। তাহলে আমরা লিখি এটা, ফরিদা কি করবে? অপেক্ষা ফাতেমা 2450 টাকা বেশি বেতন পায়। তাহলে এখন বন্ধুরা দেখো তো, এই 2450 টাকা যদি আমি তাদের মোট বেতন থেকে বাদ দিই, তাহলে কি হবে? দুইজনের বেতন সমান হবে। তাইলে আমরা এখান থেকে ফরিদা বা ফাতেমার বেতন সমান বেতন হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখব কি? ফরিদার বেতন, তাহলে দেখো তো 19,950 থেকে এটা বাদ দিলাম, এত এর অর্ধেক। এই কথাটা লিখলে সহজে বুঝতে পারবে। কিভাবে দেখো, তাহলে ফরিদার বেতন কি হচ্ছে? এইটা থেকে আমরা 2450 টাকা যেহেতু ফাতেমা বেশি পাচ্ছে, তাহলে এটা বাদ দিলাম, দিয়ে যা থাকবে সেটার অর্ধেক হবে। কার বেতন? ফরিদার বেতন। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো তো, কি প্রশ্ন মতে দেখো তো, এই যে বলা ছিল ফরিদার বেতন কত, এত এর অর্ধেক, এখান থেকে বাদ দিতে হবে। তাহলে দেখো 19,950 বিয়োগ 2450, এরপরে কি করবে? ভাগ 2, এটার অর্ধেক, তাই না? তাহলে দেখো তো এখানে আমরা যদি বিয়োগ দেই, তাহলে এই শূন্য এটাকে রাফ করে নাও প্রয়োজন বোধে। 19,950 আর 2450, তাহলে দেখো 0 0, এখানে হবে 9, নিচে হলো 4, তাহলে 5, আর এখানে হবে 17। তাহলে দেখলাম কত? 17,500 টাকা। এটাকে আবার কি করতে হবে? 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ দাও, তাই না? প্রথমে 8, 8 দুগুণ 16, হাতে 1, এরপরে 5, ওকে, 7 দুগুণ 14, এরপরে 1 0। তাহলে দেখো তো এখানে কত হবে? 25। এখানে প্রথমে একটা শূন্য নামালে প্রথমে হচ্ছে 5 বার যেত, তাহলে 10 হতো, এরপরে এই শূন্যটা এখানে উচ্চ থাকতো, তাই এখানে চলে যেত। ওকে বন্ধুরা, তাহলে এখানে আমরা কত পেলাম দেখো? 8,750। তাহলে আমরা দেখলাম যে 8,750 ফরিদার বেতনও এবং ফাতেমার বেতনও, তাই না? তাহলে 8,750 টাকা হচ্ছে দুজনের সমান বেতন। এখন যেহেতু বলা হয়েছিল যে ফরিদা যা পাবে ফাতেমা কিন্তু 2450 টাকা বেশি পাবে, তাহলে এখানে প্রশ্নে চাওয়া হয়েছিল ফরিদা ও ফাতেমা প্রত্যেকের বেতন কত। তাহলে অতএব আমরা লিখব ফরিদার বেতন 8,750 টাকা, এরপর লিখবে ফাতেমার বেতন কত ছিল? 8,750 থেকে তার কিন্তু 2450 টাকা বেশি। তাহলে এটাকে আমাদের যোগ করে নিতে হবে। তাহলে যোগ করে দাও, এখানে রাফ করে নেবে, হ্যাঁ রাফ করে নেবে। কত? 8,750, এরপরে 2450, 0 5 5 10, হাতে 1, 7 4 11, আর হাতে 1 ধরলে কত হয়? 12, 8 2 10, আর 1 11। তাহলে কত দেখলাম? 11,200 টাকা। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা ফরিদার বেতন আর ফাতেমার বেতন কিন্তু পেয়ে গেলাম। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার মতো। দেখো আমাদের 8 নম্বরটাও হয়ে গেল, এবার 9 নম্বর। 9 নম্বরে বলা হচ্ছে রাজু এবং রনি একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি কম আছে। রাজু এবং রনির প্রত্যেকের কয়টি করে লিচু আছে? বন্ধুরা ঠিক 8-এর মতো করেই করবে। তো দেখো 8 আর হচ্ছে 9 নম্বরটা একই, এটা তোমরা বাড়ির কাজ করবে। ওখানে ছিল বেশি আর এখানে ছিল কম, এখানে বেশি ছিল আর এখানে কি ছিল? কম ছিল, একই কথা। এখন আসলে আমরা 10 নম্বর অঙ্কটিতে যাচ্ছি। 10 বলা হয়েছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর।
মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে প্রত্যেকের বয়স বের করে নিতে হবে। অঙ্কটি দেখো, এখানে পুত্রের বয়স ধরে নিলাম পুত্রের বয়সের 1 গুণ, আর মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। যেহেতু মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ বলা ছিল, তাহলে আমরা এটাকে যদি যোগ করি মা ও পুত্রের বয়সের সমষ্টি, তাহলে এখানে 3 গুণ আর এখানে 1 গুণ, তাহলে কয় গুণ হলো? 4 গুণ। তাহলে দেখো তো পুত্রের বয়সের 4 গুণ সমান কত বছর ছিল? 60 বছর। মা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া ছিল 60 বছর। তাহলে দেখো তো এই যে পুত্রের বয়সের 4 গুণ সমান আমরা কত পাবো? 60 বছর। তাহলে পুত্রের বয়সের 1 গুণ সমান কত হবে? এই 60কে 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে তোমরা কি করবে? 60কে 4 দিয়ে ভাগ দেবে। তাহলে 4 1 4, দেখো 2, এই যে শূন্য নামবে, 4 5 20, তাহলে কত হলো এখানে? 15। তাহলে দেখা গেল এখানে পুত্রের বয়স কত পাইলাম? 15 বছর। তাহলে মায়ের বয়স কত হবে? বলা ছিল পুত্রের যা বয়স হবে মায়ের বয়স তার 3 গুণ হবে। তাহলে কত পেলাম বন্ধুরা? 45 বছর। তাহলে মায়ের বয়স 45 বছর আর পুত্রের বয়স কত? 15 বছর। এই অঙ্কটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই পিএসসি পরীক্ষার জন্য। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বরে বলা হয়েছে ভাজক। হ্যাঁ, এখানে ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ হলো, ভাজকের 1/3 ভাজ্য কত? তাহলে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ভাজক হলো, আমি লিখে নিচ্ছি, ভাজক 78, তার মানে 78। এরপরে দেখবে ভাগফল 25, ভাগফল 25। এরপরে ভাগশেষ হলো, তাহলে দেখো এখানে লিখি ভাগশেষ। ভাগশেষ কি হবে বন্ধুরা? ভাগশেষ সমান বলেছিল ভাজকের 1/3। তাহলে লিখব ভাজকের 1/3। আসো 1/3 কি? তার মানে এটা বোঝাচ্ছে ভাজক গুণন 1/3। ওকে, তাহলে ভাজক কত ছিল? 78 গুণ 1/3। তাহলে এখন এটাকে ভাগ করতে হবে, তাই না? কাটলে আমরা পাচ্ছি কত? 26, মানে 26। তার মানে এখানে দেখো ভাগশেষ কত পেলাম? 26। তাহলে এখানে বলা হয়েছিল কি ভাজ্য কত? তাহলে আমাদের ফর্মুলা আছে, আমরা তো আগেই শিখে আসছি, তাই না? তাহলে আমরা লিখতে পারবো ভাজ্য কত? তাহলে ভাজ্য সমান সমান সূত্রটা কি বলবো? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ওকে, আমরা মান বসায় দেই। ভাজক কত? 78। এরপরে দেখো ভাগফল 25 আর ভাগশেষ কত? 26, মানে 26। তাহলে দেখো আমরা এই মানগুলো কিভাবে করব? করার জন্য আমাকে একটু রাফ করে নিতে হবে। হ্যাঁ, মানে 78-এর সাথে 25 গুণ করে নিব। তাহলে 5 দিয়ে গুণ করো, 5 8 40, তাহলে 4, 5 সাথে 35 আর 4 হবে 39। ওকে, এবার এক ঘর কাটা, 8 আর 2 গুণ করলে 16, হাতে 1, 7 2 গুণ 14 রেখে 15, তাহলে 0 9 6 15, 5 হাতে 1, 5 3 8 9 1, 1950। ওকে, 1950 যোগ 26, তাহলে 26 যোগ করে দাও। তাহলে 6 0 যোগ করলে 6, 5 আর 2 যোগ করলে 7 9, 1976। এটা হচ্ছে ভাজ্য আমরা উত্তর কত? 1976। এটা ছিল ভাজ্য। ওকে বন্ধুরা, তো তোমরা একইভাবে করবে। একইভাবে পরের একটা অঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে 12 নম্বর। তো তোমরা 12 নম্বর অঙ্কটার দিকে একটু দেখবে। এখানে দেখো দেওয়া আছে ভাজ্য এত, ভাজক এত, ভাগশেষ এত, ভাগফল কত। জাস্ট ওই ফর্মুলাটা বসাই দিয়ে তোমরা করবে। এখন আসো 13 নম্বর। 13 নম্বর কি বলা হয়েছে দেখো, একটি সাইকেল কারখানা 7 দিনে এতটি 2520টি সাইকেল তৈরি করতে পারে। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি করতে পারে? তাহলে এটা একদম খুব সিম্পল না? তাহলে দেখো 7 দিন মানে কি? 1 সপ্তাহ। এটা তোমাকে জানতে হবে। প্রথমত আসো 1 সপ্তাহ জিনিসটা কি? 1 সপ্তাহ হচ্ছে 7 দিন, এই যে এখানে বলাই আছে। হ্যাঁ, 7 দিনে, তার মানে এটা হলো 1 সপ্তাহ। এখানে বলেছে 3 সপ্তাহে কত, তাহলে আমি 3 দিয়ে গুণ দিলেই হবে, এটার সঙ্গে শুধু 3 দিয়ে গুণ দেব। কিভাবে করবে? একদম সিম্পল, তোমাদের বইয়েই আমি করে দিচ্ছি। দেখো, তাহলে 1 সপ্তাহ সমান 7 দিন। 1 সপ্তাহ সমান কত হবে? 7 দিন। তুমি লিখে ফেললে
এক সপ্তাহ সমান 7 দিন সমান 7 দিন। ওকে, তাহলে দেখো তো 7 দিনে কয়টি, তার মানে এক সপ্তাহে সাইকেল তৈরি হয় কতটি, 2520টি। ওকে, তাহলে দেখো তো 3 সপ্তাহে কতটি হবে, 3 সপ্তাহে সাইকেল তৈরি হয়, তাহলে 25 20 ইন্টু 3 এতটি। তোমরা গুণ করে ফেলো, 3 আর 0 গুণ করলে 0, 3 আর 2 গুণ করলে 6, 3 আর 5 গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 3 2 গুণ 6 1 7। তাহলে আমরা কত পাইলাম, 7560টি। বন্ধুরা এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আছে, ছোট আকারে আসবে, দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত আকারে। এরপরে দেখো 14 নম্বর কি বলা হয়েছে, আয়েশা, এখানে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। হ্যাঁ, আসো এই অঙ্কটি দেখি। এখানে আমরা 14 নম্বর অঙ্কটি যদি দেখি, 14 নম্বর অঙ্কটি বন্ধুরা একদম খুবই সিম্পল। দেখো এগুলো 14 নম্বর বলা হয়েছে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। দেখো তো 3টি খাতার মূল্য কত টাকা, 72 টাকা। তাহলে একটি খাতার মূল্য কত হবে, 72কে 3 দিয়ে ভাগ দিতে হবে একটি খাতার মূল্য। তাহলে 72কে 3 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 72 ভাগ 3, এখানে দাও 1 2 বার, 3 2 গুণ 6, হাতে 1 2, তাহলে কত হবে, এরপরে 4 3 4 12। তাহলে একটি খাতার মূল্য কত, 24 টাকা। এটা হলো একটি খাতার মূল্য। এখন দেখো তো 3টি খাতা 72 টাকা দিয়ে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। তাহলে এখন লিখব 12টি খাতার মূল্য, তাহলে কি করতে হবে, 24-এর সাথে 12 গুণ করতে হবে, এত টাকা। ওকে, তাহলে এখন আমরা রাফ করে দেখি, 24 গুণন 12, তাহলে 2 আর 4 গুণ করলে হবে 8, 2 2 গুণ 4। এবার 1 ঘর কাটা, এবার 1 দিয়ে 4কে গুণ করলে 4, 1 দিয়ে 2 গুণ করলে 2, দেখো তো 8 8 2, তাহলে কত টাকা হলো, 288 টাকা। একদম বন্ধুরা এগুলো একদম ছোট অঙ্ক। হ্যাঁ, এই 288 টাকা কি হবে, 12টি খাতা কিনতে আয়েশা খরচ করবে। দেখো 15 নম্বর অঙ্কটা কিভাবে আমরা করব। 15 নম্বরে বলা হয়েছে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। ওকে, তাহলে দেখো এটা একটু অন্যভাবে বলা আছে। তাহলে দেখো 960 টাকায় চাল পাওয়া যায় কত কেজি, 8 কেজি। তাহলে দেখতে হবে 4800 টাকায় কত কেজি চাল পাওয়া যাবে। 15 নম্বরে বলা হয়েছে যে 960 টাকা দিয়ে 8 কেজি চাল পাওয়া যায়। বন্ধুরা এই অঙ্কটা একটু ব্যতিক্রম ভাবে করব। দেখো তাহলে 960 টাকায় পাওয়া যায় 8 কেজি চাল। আচ্ছা দেখো তো 1 টাকায় পাওয়া যাবে কত, কম পাওয়া যাবে, আর কম পাওয়া গেলে ভাগ দিতে হবে। আমার মনে হয় তোমাদের জন্য একটু কঠিন হচ্ছে কিনা। আচ্ছা দেখি, আমি করে দেখি। হ্যাঁ, এরপরে দেখো কত টাকা ছিল, টাকা ছিল হচ্ছে 4800 টাকা। তাহলে 4800 টাকায় পাওয়া যাবে, তাহলে বেশি, তাহলে আমরা গুণ করে দিব ইন্টু 4800। তাহলে দেখো এরপরে 960 দিয়ে ভাগ দিব কেজি চাল। বন্ধুরা এটা নিয়ম হচ্ছে এই 0 0 কাটা যাবে। ওকে, এবার দেখো 8 দিয়ে 96কে ভাগ দাও। এখানে আমরা ছোট করে রাফ করি, 96 ভাগ 8, 8 একে 8, হাতে 1, 6, 8 2 16। তাহলে 8 দিয়ে 96কে কাটলে হবে 12। 12 দিয়ে আবার 48কে 4 12 48। ওকে, তাহলে আমরা কত বললাম, 4 12 48, আর যে 0 রয়ে গেছিল 0। তাহলে আমরা কত কেজি চাল দেখলাম, 40 কেজি চাল। তাহলে এই ক্ষেত্রে দেখলাম কি, দেখো তো যে 4800 টাকায় কতটুকু চাল কিনতে পারবে, 40 কেজি চাল। বন্ধুরা দেখো আমার মনে হয় 15 নম্বরটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। তো একটু সহজভাবে যদি আমরা দেখি, একটু বিকল্পভাবে। হ্যাঁ, যেমন দেখো বলা হয়েছে 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা। তাহলে দেখো তো
960 টাকায় পাওয়া গেল কি 8 কেজি চাল। তাহলে দেখো 1 কেজি চালের দাম কত হবে তাহলে। তাহলে এখন দেখো আমরা যদি লিখি 8 কেজি চালের দাম 960 টাকা, তাহলে দেখো তো 1 কেজি চালের দাম কত হবে। তাহলে 960 কে আমি 8 দিয়ে ভাগ দিব, তাই না? 960 কে আমি 8 দিয়ে ভাগ দিলাম। তো আমরা এখানে একটু রাফ করে দেখি, হ্যাঁ, তাহলে আসলে কত হবে। তো যদি রাফ করি তাহলে আমার হচ্ছে 960 ভাগ 8। তাহলে দেখো 8 12 96, মানে এইভাবেও করতে পারো। 8 1 8, এখানে 6, 8 2 16, আর এই যে শূন্য উজ্জ ছিল শূন্য দিয়ে দিলাম। তাহলে কত টাকা পেলাম দেখো তো, 120 টাকা। তাহলে দেখো 1 কেজি চালের দাম হলো 120 টাকা, তাই না? আচ্ছা, 1 কেজি চালের দাম 120 টাকা। তো এখন বলা হয়েছিল এই 4800 টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যাবে। তাহলে এখন এই 4800 কে আমরা যদি 120 দিয়ে ভাগ দিই তাহলে পাবো। তাহলে এখন লিখব 4800 টাকা দিয়ে চাল পাওয়া যাবে। তাহলে কি করব, 120 ভাগ 4800। দেখো খুব সহজে আমরা করতে পারি। এখানে যদি আমরা এই 3 ঘর নিই, 3 ঘর নিলে দেখো 4 4 12 আমরা যদি গুণ করে দিই তাহলে 48, আর এই 1 ঘর শূন্য উজ্জ ছিল তাই আমরা শূন্য বসিয়ে দিই, তাই না? তাহলে আমরা কত কেজি দেখলাম, 40 কেজি। তাহলে দেখা গেল যে এখানে 4800 টাকা দিয়ে এই 120 টাকা কেজি মূল্যের আমরা 40 কেজি চাল কিনতে পারবো। তাহলে আমরা কি বলতে পারি, উত্তর, বন্ধুরা দেখো আমরা লিখবো উত্তর কত কেজি, 40 কেজি। ওকে, এটি তোমাদের জন্য আমার মনে হয় খুব সহজ হবে, তোমরা এই পদ্ধতিটাই অবলম্বন করো। হ্যাঁ, এরপরে দেখো 16 নম্বর অঙ্কটিও বন্ধুরা সেম ভাবে তোমরা, আমার মনে হয় তোমরা যদি 15টি নিজেদের কাছে সহজ মনে হয় একইভাবে এটাও করতে পারবে। দেখো মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে, 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। তাহলে এটাও আমরা সেম ভাবে করব, যে এইভাবে 16 নম্বরটার ক্ষেত্রে যে 300 কিলোমিটার পথ যায় 12 লিটার পেট্রোল দিয়ে, আমরা এইভাবে করতে পারি 300 কিলোমিটার পথ যায় 12 লিটার পেট্রোল দিয়ে, 12 লিটার পেট্রোল দিয়ে। ওকে, তাহলে দেখো 1 কিলোমিটার পথ যাবে, যেহেতু কম তাই আমরা ভাগ দিব, 300 নিচে হবে পেট্রোল দিয়ে। আচ্ছা, এরপরে এখানে চাওয়া হয়েছিল কত, 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটার পথ যায়, তাহলে 12 গুণন 100 নিচে হবে 300। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই দেখো এই 2 0 কেটে দিলাম। ওকে, তাহলে দেখো 3 দিয়ে 12কে ভাগ দিলে হবে 4, তাহলে হবে 4 লিটার পেট্রোল। তাহলে দেখা গেল আমরা এখানে পাইলাম যে 100 কিলোমিটার পথ যাবে 4 লিটার পেট্রোল দিয়ে। তাহলে উত্তর তোমরা লিখবে কত, 4 লিটার। ওকে, তো আমরা একটু 16 নাম্বারটা দেখব। 16 নাম্বারটা আমরা একটু যেভাবে করা হয়েছে দেখা যাচ্ছে ওটা একটু তোমাদের জন্য কঠিন হয়ে যায়। আমার মনে হয় এইভাবে করলো সেম তোমাদের জন্য সহজ হবে। যেমন 15 যেভাবে করলাম, 15 নম্বরে যেভাবে করছি 16 নম্বরটাও সেভাবে করবো। তাহলে আমরা কি বলবো, দেখো 12 লিটার পেট্রোল দিয়ে যায় 300 কিলোমিটার পথ। দেখো তো 1 লিটার পেট্রোল দিয়ে যাবে কত, তাহলে আমরা কি করব, এই 300কে 12 দিয়ে ভাগ দিব। তাহলে এখন আসে এখানে 300কে 12 দিয়ে ভাগ দিলাম, 2 ঘর নাও। দেখো আমরা যদি 2 বার দেই 12 দুগুণ 24, তাহলে এখানে 6 0, তাহলে 5 12 কত হচ্ছে 60। তাহলে আমরা কত দেখলাম, 25 কিলোমিটার পথ। তাহলে আমরা দেখলাম 1 লিটার পেট্রোল দিয়ে 25 কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে এখন দেখো তো এই যে 100 কিলোমিটার পথ যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে, কতগুলো পেট্রোল লাগবে। তাহলে লিখবো 100 কিলোমিটার পথ যেতে পেট্রোল লাগে। তাহলে এখন কি করব, এই 25 দিয়ে 100কে
ভাগ দেখো 4 25 100, তাহলে আমরা উত্তর কত পেলাম? উত্তর হচ্ছে 4 লিটার। দেখো বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই নিয়মটি করলেই তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম যে অধ্যায় 3-এর সবগুলো অঙ্কের সমাধান। তো আমার বিশ্বাস তোমরা বাসায় থেকে এই অঙ্কগুলো করবে, ইনশাআল্লাহ তোমরা খুব সুন্দর ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর অবশ্যই তোমার আব্বু আম্মুকে বলবে যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যেন পরবর্তী ভিডিও যখনই আমি ছাড়বো তোমার আব্বু আম্মুর মোবাইলে অবশ্যই নোটিফিকেশন যাবে, তখন ওনারা বুঝতে পারবে যে হ্যাঁ পরবর্তী ভিডিও দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তোমরা আবার অঙ্কগুলো দেখে উপকৃত হবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থেকো, বাসায় থেকো, আর নিরাপদ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।